17 তারিখ আমরা খেয়াল করলাম আমাদের তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হেফাজতে নিহত পরিবারগুলোকে 10 লক্ষ টাকা করে চেক দিয়েছেন এবং তাদের নাম হেফাজতের স্থাপনায়, মতিঝিলের স্থাপনায় সিরিয়ালে লেখা হবে, তাদেরকে যেন মানুষ ভুলে না যায়। কারণ গণতন্ত্রের জন্যই তারা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন। আমরা খুব ভালো করে জানি আমাদের সম্পাদক মাহমুদুর রহমান এই হেফাজতের জন্য, হেফাজতের শহীদদের জন্য, হেফাজতের শহীদ পরিবারগুলোর জন্য কি দৌড়াদৌড়ি পরিশ্রম করেছেন, কিন্তু তা নিজে তা প্রকাশ করেননি, এসবের কোনো ক্রেডিট নেননি। তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ধন্যবাদ। এটি একটি আতঙ্কের বিষয় একটি পক্ষের জন্য। এই যে হেফাজতের শহীদরা আবার সামনে আসছে, তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে, এটা আতঙ্ক কাদের জন্য? এটা হলো আতঙ্ক তাদের জন্য যারা এই লোকগুলোকে হত্যা করেছে, এই লোকগুলোর বিচার চায়নি এবং হত্যার জন্য যাদেরকে ব্যবহার করা হয়েছে, যারা হত্যার জন্য নির্দেশ দিয়েছে, তারা কারা? এই জিনিসটি আতঙ্ক। কিন্তু এই আতঙ্ক থেকে বাঁচার জন্য একের পর এক ঘটনা ঘটেই চলেছে। একটা জিনিস আপনারা খেয়াল করেছেন, আগুন লাগলো কোথায়? গাজীপুরে। আগুন লাগলো, গাজীপুর থেকে আগুন চলে আসলো মিরপুরে। মিরপুর থেকে আগুন লাগলো ইপিজেডে। ইপিজেড থেকে আগুন চলে গেল এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে আগুন কোথায় যাবে? আন্তর্জাতিকভাবে কোনো একটা দেশে চলে যেতে পারে, অর্থাৎ এটা চলে গিয়েছে। দেখেন, গাজীপুরে পোশাক তৈরি হয়, মিরপুরে ফিনিশিং হয়, ওয়াশ হয়। মিরপুরের এটা অ্যাকচুয়ালি আসলে ওয়াশিং ফ্যাক্টরি, এখানে ওয়াশ হয়, মানে ব্যাপারটা চক্রটা খেয়াল করছেন। এরপরে সেখান থেকে চলে গেল ইপিজেডে, যেখানে প্যাকেজিং হয়, ফাইনাল হয়। তারপরে এক্সপোর্ট হয়, বিমানবন্দর দিয়ে এক্সপোর্ট হয় না, চলে গেল এক্সপোর্টে। এরপরে আরও বড় এক্সপোর্ট হয় কি দিয়ে? জাহাজ দিয়ে। জাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে। কয়টি ঘটনা ঘটলো? 4টি ঘটনা ঘটলো। গাজীপুরে আগুন লেগেছে পোশাক তৈরির জায়গায়, ওয়াশিংয়ে আগুন লেগেছে, ফিনিশিংয়ে আগুন লেগেছে ইপিজেডে, বিমানবন্দরে এবং জাহাজে আগুন লেগেছে। এখন দেখেন, আমরা এখন আগুন নিয়ে কথা বলতেছি, এখন আমরা কি নিয়ে কথা বলছি না? শাপলা চত্বরে যে অসংখ্য মানুষ শহীদ হয়েছে, আমরা এখন আর সেটা নিয়ে বলছি না। বিডিআর বিদ্রোহের যারা জামিন পাচ্ছে, মুক্তি পাচ্ছে, আবার অ্যারেস্ট হচ্ছে, তাদেরকে নিয়েও আমরা কথা বলছি না। গুম খুন ইস্যুতে উচ্চ পদস্থ এলিট খুনি ভারতপন্থী আওয়ামী প্রোটেক্টর সেনা অফিসারদের বিরুদ্ধে যে গুম খুনের চার্জশিট হয়েছে, সামাজিকভাবে যা প্রমাণিত, সেইটা নিয়ে আমরাও কথা বলছি না। লীগ এখন এই যে এগুলা নিয়ে আমরা কথা বলা বন্ধ করে দিয়েছি, যারা এগুলা ঘটিয়েছে তাদের জন্য এটা কি একটা সাফল্য নয়? নিশ্চয়ই সাফল্য। কারণ আলোচনা বন্ধ হলে কাজ বন্ধ হবে। আপনি যতক্ষণ এই খুনিদেরকে নিয়ে আলোচনা করবেন বা আলোচনার সুযোগ দিবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা নিয়ে আলোচনা চলবে, কিভাবে শাস্তি দেওয়া যায়, কিভাবে বিচার হয়। যখন আপনি আলোচনা বন্ধ করবেন, তখন এটার আর পথ অনুসন্ধান করবেন না। একটু কি অনুমান করা যায় এটা কি ষড়যন্ত্র, নাকি স্যাবোটাজ, নাকি এটা কাকতালীয়? কাকতালি হওয়াটাও অপরাধ, আর স্যাবোটাজ হওয়ার সম্ভাবনা তো অনেক বেশি। আমরা শুনেছি নিরাপত্তা কর্মীরা বলছে আমরা নিজেদেরকে সেভ করে ফেলেছি, তারপর আগুন নিভানোর জন্য অনুমতি লাগবে, এখনই আগুন নিভানোর কাজ শুরু করা যাবে না, যেই দিক দিয়ে মাছি ঢুকা যাবে না, মশা ঢুকতে পারে না, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি দেয়। এটা খুব সিকিউরিড এরিয়া, আপনারা জানেন। গিফট থাকে, কার্গো থাকে, আসা কার্গো যেখানে এসে স্টোর হয়, আর তারপরে দেশ থেকে দেশের বাইরে যেসব পণ্য যায় সেখানে স্টোর করা হয়, রিপ্যাকেজিং করা হয়। তাহলে বুঝতে পাচ্ছেন ঘটনাগুলো, যেমন শাপলা হত্যার ঘটনা, এটার তদন্ত, অর্থদান, তালিকাকরণ, বিডিআর বিদ্রোহ নিয়ে নাড়াচড়া, শেখ হাসিনার পুনর্বাসন,
খুনের কারবার, শেখ হাসিনার বিচার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে চার্জশিট দেওয়া সেনা অফিসারদের বিরুদ্ধে, এই ব্যাপারগুলা কাদের চোখকে ছোট করে দেয়, নিঃশ্বাস বাড়িয়ে দেয়, কলিজার স্পন্দন বন্ধ করে দেয়, তারাই এইসবের আলোচনা বন্ধ করতে চায়। আর এইসবের আলোচনা বন্ধ করতে পারবেন আপনি জীবনহানি, আগুন, অগ্নি উৎপাত, হত্যা, নির্মমতা, এসব ঘটনা ঘটালে মানুষ এসব নিয়ে আর আলোচনা করবে না। আস্তে আস্তে এসব ধামা পড়ে যাবে। তবে ধরেন আপনি নিশ্চিতভাবে জানেন যে এটা একটা কাকতালীয় ঘটনা। কাকতালীয় হলেও এই ঘটনা থেকে এই ইস্যুগুলো সুবিধা পেয়েছে, এই ইস্যুগুলোর সাথে যারা সম্পৃক্ত তারা দারুণভাবে সুবিধা পেয়েছে। তারা কারা? ওই যে শাপলার ঘটনা বললাম, বিডিআর বিদ্রোহের ঘটনা বললাম, গুম খুন বললাম, শেখ হাসিনার বিচার, যারা এগুলো আড়াল করতে চায়, যারা এগুলোর বিরুদ্ধে, যারা এগুলা চায় না, তারা এখান থেকে সুবিধা পেয়েছে। এখন কথা হলো এটা কারা করছে? এখন এটাকে আরেকটা ধামাচাপা দিয়ে, হ্যাঁ এটা সরকারের দায়, ইউনূসকে এর দায় নিতে হবে, এরকম ঘটনা ঘটে কিভাবে, ইউনূসের অব্যবস্থাপনা। আর মির্জা ফখরুল বলবে নির্বাচন, সালাউদ্দিন আহমেদ বলবে কোনোভাবেই নির্বাচন পেছানো যাবে না, এটা জামাত করেছে, জামাত নির্বাচন পেছাতে চায়। এখন কত হৃদয় বিদারক, আপনি খেয়াল করছেন? এরপরে আপনার ধরেন খালেদ মহিউদ্দিন এটা নিয়ে টকশো করবে, এই আগুন লাগলো কিভাবে, বিডিআর বিদ্রোহ আড়ালে চলে গেল। রুমিন ফারহানা বলবে কোনোভাবেই ডক্টর ইউনূস এর দায় এড়াতে পারে না, আড়ালে চলে যাবে শাপলা গণহত্যার বিষয়টি। তুষার আব্দুল্লাহ বলবে আমরা বললে তো সমস্যা, ইউনূস আসলে অযোগ্য সরকার, আড়ালে চলে যাবে গুম খুনের হত্যার নির্দেশের 24-এর বিচার। লীগ আছে, আমলা আছে, ভারত আছে, দুর্নীতি আছে, এগুলো সব আড়ালে চলে যাবে। আনিস আলমগীর, মাসুদ কামাল বলবে সরকার কোনো কিছুই ঠিকমতো করতে পারছে না, অনেক সময় অপচয় করেছে, একটা নির্বাচন হয়ে গেলে হয়তোবা এসব হতো না। সেনাবাহিনীর বিচার কোথায় হবে, তারা কোথায় ঘুমাবে, এসিতে ঘুমাবে নাকি এসিতে ঘানিতে গিয়ে হাজিরা দিবে, এসব ব্যাপারটা আলোচনা চলে যাবে। নিকলদের এসব চ্যানেল টকশোতে বিকল করে দিবে এই সকল জাতীয় ইস্যুগুলো যেগুলো আমরা চাই। টেলিভিশন পত্রিকার আয়োজনে চলবে ধামাচাপা দেওয়ার কারবার। এখন কথা হলো এভাবেই কি একের পর এক চলতে থাকবে? মানুষের জীবনগুলোর কি দাম নেই? বিচার ঢাকার জন্য, চার্জশিট ঢেকে দেওয়ার জন্য মানুষের জীবনের উপরেই আঘাত আনতে হবে? বিকল্প পথ না খুঁজেছে দেশের সার্বভৌম, ওই নামের আগে বলে দেশপ্রেমিক সেনাবাহিনী। এই সেনাবাহিনী কার বিরুদ্ধে যুদ্ধ করবে? কি এরা কিছু হলেই চুরিদারি করে এখান থেকে পালায় ভারতে গিয়ে। আপনার ধরেন চাচার সাথে, আপনার ভাইয়ের সাথে সম্পদ নিয়ে দ্বন্দ্ব, আপনার কুলাঙ্গার ছেলে আপনার ঘরের ওই সম্পদের দলিলপত্র নিয়ে আপনার ভাইয়ের ঘরে পালাইছে, বুঝেন? আপনার সাথে আপনার ভাইয়ের জমি নিয়ে দ্বন্দ্ব, আপনার কুলাঙ্গার বদমাইশ ছেলে আপনার চরিত্রহীন বউয়ের পরামর্শে অথবা ইঙ্গিতে আপনার ভাইয়ের ঘরে ওই দলিলপত্রগুলো নিয়ে পালিয়েছে, তখন আপনার মানসিক অবস্থা কি হবে? আমাদের দেশের সেনা অফিসাররা, ডিজিএফআই, সবথেকে স্পর্শকাতর লোকেরা কোন সুরের বাচ্চার নির্দেশে, আদেশে, উপদেশে পার্শ্ববর্তী দেশে গিয়ে পালায়, অথচ আমাদের সকল অপারেশন, সার্বভৌম অপারেশন তাদের বিরুদ্ধে হওয়া উচিত। এই মাদারচোদ ওয়াকার কয়দিন আগে বলছে না সার্বভৌম ইস্যুতে কোনো ছাড় দিবে না। এখন সেই কুত্তার বাচ্চার সার্বভৌম অ্যাক্টিভিটিস কোথায়? ডিজিএফআই ওখানে পালায়, এনএসআই প্রধান ওখানে পালায়, গুম খুনের হত্যাকারীরা ওখানে পালায়, দুর্নীতিবাজরা ওখানে পালায়।
এই বাস্টার্ড জবাব দিবি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।